গান খুব ভালোবাসতেন চারু মজুমদার। ভালো রান্নাও করতেন। নকশালবাড়ির ঐতিহাসিক বিপ্লবী চারু মজুমদারের ওপর মূল্যবান বই প্রকাশিত। কি আছে সেই বইতে? পৃথিবীর বিভিন্ন মহলের শিক্ষাপ্রেমী ও চিন্তাবিদদের মধ্যে শিলিগুড়ির একটি নামের পরিচিতি রয়েছে। সেই নামটি হলো চারু মজুমদার। আজ নকশালবাড়ি বা নকশাল আন্দোলন সম্পর্কে আলোচনা হলেই বিশ্বজুড়ে উঠে আসে ঐতিহাসিক ব্যক্তিত্ব চারু মজুমদারের নাম। সেই চারু মজুমদারের ওপর প্রায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বই প্রকাশিত হয়। কিন্তু প্রয়াত এই ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পর্কে তাঁর পারিবারিক জীবনের অনেক অজানা এবং মূল্যবান কথা নিয়ে প্রকাশিত হল মেয়ের চোখে বাবা চারু মজুমদার, বেলা অবেলার স্মৃতিলেখ ও গুচ্ছ গল্প। প্রয়াত নকশাল নেতা চারু মজুমদারের ওপর এই বইটি লিখেছেন তাঁর কন্যা মধুমিতা মজুমদার। শনিবার ১৩ এপ্রিল শিলিগুড়ির চণ্ডাল পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়। শারীরিক অনেক অসুবিধে, বিশেষ করে পার্কিনসনের মতো রোগের সঙ্গে লড়াই করে বইটি লিখেছেন মধুমিতা দেবী। বইটি থেকে চারু মজুমদার সম্পর্কে বহু তথ্য জানা যাবে, যা আগামী দিনে নকশালবাড়ি আন্দোলনের গবেষকদের কাছেও এক মূল্যবান তথ্য সমৃদ্ধ দলিল হয়ে থাকবে। সেই বইয়ের শুরুতে অসাধারণ আমার বাবা শিরোনামে কন্যা মধুমিতা মজুমদার তাঁর স্মৃতিচারণার এক জায়গায় লিখেছেন, বাবা আমাকে গানে উৎসাহ যোগাতেন, নিজে খুব গান ভালোবাসতেন। পরবর্তীতে মা সাংসারিক ব্যয় সংক্ষেপ করে আমাকে একটা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন। বৃদ্ধ সঙ্গীত শিক্ষক ছিলেন ননীবাবু। উনি বুধবার করে সপ্তাহে একদিন গান শেখাতে আসতেন। বাবা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রসিক শ্রোতা ছিলেন। ওস্তাদ আমির খাঁ ও পণ্ডিত ভীমসেন যোশী ছিলেন বাবার প্রিয় শিল্পী। আমাদের মেয়েবেলায় আকাশবাণী কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১২:৩০ পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সম্প্রচার হতো। বাবা মন দিয়ে শুনতেন। এতটাই বোদ্ধা ছিলেন যে মাঝে মাঝেই বলতেন, মিটি শোন। আমাকে অবাক করে প্রতিটি রাগকে আলাদা করে চিনিয়ে দিতে পারতেন। বাবা আমাকে আদর করে মিটি বলে ডাকতেন। আমি তখন ওস্তাদি গানের মাথা মুন্ডু বুঝতাম না। কলেজে পড়ার সময় শাস্ত্রীয় সঙ্গীত শিখতে শুরু করি, কিন্তু বাবা তখন আর নেই। আমার বাবা ও মা দুজনে প্রায় দরাজ কণ্ঠে কবিতা আবৃত্তি করতেন। মনে পড়ে সেই সময় অনেকেই বাবার কাছে কবিতা বলা শিখতে আসতো। বাবার মুখে শোনা একটা ঘটনা উল্লেখ না করে পারছি না। তেভাগা আন্দোলনের সময় গোপন অবস্থায় ৩ দিন না খেয়ে থেকে তৃতীয় দিনে বাবা পচাগড়ে গ্রামবাসী এক কৃষক কমরেডের বাড়ি পৌঁছেছেন। উঠোনে ভাত রান্না হচ্ছে। ভাতের হাঁড়ি ঘিরে সেই নৌকায় শিশুদের ভিড়, তারাও অভুক্ত। বাবা ও সাথী কমরেডরা ক্ষুধার সেই অসহ দৃশ্য দেখে চুপি চুপি পিছনের দরজা দিয়ে পালিয়ে আসেন। ১৯৬২ সালে চীন ভারত সীমান্ত যুদ্ধের বিরুদ্ধতার জন্যে ভারত রক্ষা আইনে আলিপুর সেন্ট্রাল জেলে থাকাকালীন বাবার হার্ট অ্যাটাক হয়। তখন তাকে আলিপুর সেন্ট্রাল জেল থেকে পিজি হাসপাতালে ভর্তি করানো হয়। আমরা, মা, দিদি, আমি ও অভি সে সময় শিলিগুড়ি থেকে বাবার সঙ্গে হাসপাতালে দেখা করতে যেতাম। এভাবে বিভিন্ন তথ্য বইতে মেলে ধরেছেন মধুমিতা দেবী। শনিবার বই প্রকাশের পর সাংবাদিকদের মধুমিতা দেবী বলেন, তার বাবা রান্না করতেও ভালোবাসতেন। মাংস খুব ভালো রান্না করতেন। এদিন বিকেলে সেই বই প্রকাশ অনুষ্ঠানে প্রয়াত চারু মজুমদারের পুত্র তথা নকশাল নেতা এবং অধ্যাপক অভিজিৎ মজুমদারও উপস্থিত ছিলেন। অভিজিৎবাবু সাংবাদিকদের সামনে সেই বইটি সম্পর্কে কিছু বক্তব্য মেলে ধরেন। অনুষ্ঠানে লেখক ও সাহিত্যিক বিপুল দাস, বিখ্যাত শল্য চিকিৎসক এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার এসপি ব্যানার্জি, অবসরপ্রাপ্ত অধ্যাপক সঞ্জীবন দত্ত রায়, ডক্টর ঝিলিক দাশগুপ্ত, সুতপা সাহা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা সকলেই সেই মূল্যবান বই প্রকাশনায় বেশ খুশি। সেখানে কবিতা পাঠ করেন শ্যামলী বসু। বই প্রকাশনার সেই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকতে পেরে তারা সকলেই সন্তোষ প্রকাশ করেন। নিজের স্বভাবটাও তিনি কখনো লুকিয়ে টুকিয়ে রাখেন বলেছেন, আমি এরকম ছিলাম। কবির কথা বলেছে, কথা কম বলতো, দিদির কথা বলেছে, কথা কম বলতো, শান্ত ধরনের ছিল, কিন্তু আমি খুব দামাল টাইপের ছিলাম। লাফালাফি, ঝাপাঝাপি, গাছে উঠে লাফ দিয়ে গাছে উঠে পেয়ারা চুরি করা, এই যে সহজ সরল আন্তরিক উচ্চারণগুলো, এগুলো দিয়ে, আর এই বাক্যগুলো যে তিনি লিখে গেছেন, বারে বারে বলছি যে কোনো জটিল বাক্য নয়, সেই বাক্যগুলো বুঝতে কখনো আমাদের মস্তিষ্কের ব্যায়াম করতে হয় না, খুব সহজে আমাদের হৃদয়কে স্পর্শ করে সেই লাইনগুলো। এই কিন্তু চারু মজুমদার সম্পর্কে কিছু না বললে আমার পক্ষে অপরাধ হবে।
আমি ঐতিহাসিকও নই, ইকোনমিস্টও নই, বিপ্লবী নই, আমি মিডল ক্লাস অপরচুনিস্ট ক্লাসের বিরোধ করি। এখানে বলতে হয় চারু মজুমদার একটা আন্দোলন শুরু করেছিল, দ্যাট ইজ জেনুইন বিপ্লবী আন্দোলন। ভারতবর্ষের মাটিতে, বুর্জুয়া মাটিতে রিঅ্যাকশনারি ফোর্সের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল, দ্যাট ইজ যথার্থ আন্দোলন শুরু করেছিল নকশালবাড়িতে। ইট ইজ এ পেরিফেরি অফ দি নেশন। চারু মজুমদার যতদিন ইতিহাস লেখা থাকবে পৃথিবীতে, তার নাম পৃথিবীতে কেউ ভুলবে না। এভরিবডি ইন দ্য ওয়ার্ল্ড উইল নো হিজ নেম। চারু মজুমদারের প্রতি রেসপেক্ট আমার আছে। এরাদের সঙ্গে আমার পরিচিত ভালো ছিল। আর দুজনের সঙ্গে, একজন অনিতা ডাক্তার আর অভি শিলিগুড়ি কলেজের প্রফেসর ছিল, সেই হিসেবে আমার সাথে পরিচিত আছে। আমি বক্তা ভালো নই, আমি বলতেও পারি না, কিন্তু এটাও বুঝি যে এই মানে বুর্জুয়া সমাজে, মানে স্বার্থান্বেষী সমাজে বাঁচতে হলে বেঁচে আছি। তবে হয়তো বিপ্লব, আমি আশা রাখি বিপ্লব হয়তো ভারতবর্ষে আসবে একদিন না একদিন। এখন হয়তো আমি চলে যাওয়ার পর 100 বছর পরেও আসবে, বাট ইট উইল কাম ইন ইন্ডিয়া। যে পৃথিবীতে দু টাইপের লোক আসে, অর্ডিনারি আর এক্সট্রাঅর্ডিনারি। চারু মজুমদার ছিলেন এক্সট্রাঅর্ডিনারি। He was a man to reckon with. He not only changed the face of Bengal, of India, his ripples went beyond the waters of India. আমেরিকায় গেলে আমার মেয়েকে বারবার জিজ্ঞেস করা হয় নকশালবাড়ি সম্বন্ধে, চারু মজুমদার সম্বন্ধে। ইউরোপে গেছি, ওখানেও জিজ্ঞেস করা হয়। মানে একটা এডুকেটেড ক্লাসের মধ্যে কিন্তু একটা ভীষণ একটা জানার ইচ্ছা নকশালবাড়ি আর চারু মজুমদারকে নিয়ে। আরেকটা জিনিস বলতে চাই যে এই মানুষটা এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু চার দেয়ালের মধ্যে কেমন ছিল সেটা মৃত্যুদির বইয়ের মধ্যে দিয়ে আমি জানি। আমি এখনো পড়িনি বইটা, কিন্তু আমি জানি যে মৃত্যুদির বইয়ের মধ্যে দিয়ে আমরা সেটা জানতে পারবো। Through the eyes of a little girl who loved her father, equalized her father, respected her father, thought the world of her father. আর আমরা মনে হয় আমরা অনেকেই এই বইটা এখনো পড়িনি, পড়লে আমরা জানতে পারবো সেই দিনগুলোর কথা, মানুষটার কথা। কারণ এক্সট্রাঅর্ডিনারি লোকেরা কিন্তু বাড়িতে একটু আলাদাই হয়। আর আমি জানি যে অভি আর আমার হাজবেন্ড জয়দীপ এবং আমার এখানে কয়েকজন বন্ধু বসে আছে, তো আমি চাই যে মৃত্যুদিন বইটা সবাই পড়ুক, জানুক, শিলিগুড়ি, পুরোনো শিলিগুড়িতে জানুক, এবং বেস্ট অফ লাক ফর এভরিথিং দ্যাট ইউ ডু। একটু জেলাস মনে ফিল করছি আমি। এটা একটা হতে পারে। হ্যাঁ, তো এটা একটা খুবই ভালো একটা প্রস্তাব যে একটা লেখার মধ্যে তো কোনো কিছু শেষ হয়ে যায় না, সেটার একটা এক্সটেনশন থাকে। তো হয়তো আজকের এই যে কথাগুলো উঠে এলো এখান থেকে, সেই কথাগুলোই হচ্ছে সেই এক্সটেনশন। আর যাই হোক, চারু মজুমদার, নকশালবাড়ি, আমি, শান্তিদ্বীপ, এটা একটা জীবন। মানে আমি ঠিক বলতে পারবো না যে কোন জায়গায় গিয়ে কোথায় জুড়ে যাচ্ছে। আমি দিনের পর দিন নকশালবাড়িতে পড়ে থেকেছি জানার জন্য। অভিতাকেও বলেছিলাম একবার লেখার, সেটা হয়ে ওঠেনি। তো বইটা আমি অবশ্যই পড়বো, এবং আমি চাইবো যে চারু মজুমদারকে নিয়ে আরো লেখা হোক, আরো পড়া হোক। হ্যাঁ দিদি, এই বইটা কতদিনের প্রচেষ্টায় লেখা হলো এবং কিসের কোন ভাবনা থেকে? এটা আমি 95 থেকে শুরু করি, লেখা শুরু করি। বিভিন্ন লোকের কাছে যাই যারা বাবার সাথে পরিচিত ছিলেন, তার বয়সের বন্ধু বা অন্য যারা অন্যভাবে পরিচিত, তাদের সাথে কথা বলে আমি এগুলো সংগ্রহ করি, তথ্যগুলো সংগ্রহ করি, করে একসাথে জড়ো করে এটা সংকলন করি। মূলত কোন ভাবনা থেকে বইটা লেখার একটা ইন্সপিরেশনটা? আসলে আমি আমার বাবাকেই বেশি ভালোবাসতাম ছোটবেলায়, মাকেও তো ভালোবাসতামই। মা একটু রাজবাড়ি ছিলেন, তো সেই জন্য মার সাথে একটা পরিশ্রম করতে হতো মাকে সারাদিন। ইন্স্যুরেন্সের কাজে, বাবা তো চাকরি করতেন না, আমার মাই সংসার চালাতেন।
যে বাবাকে নিয়ে লিখবো অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তারপরে এবার সেটা সম্পূর্ণ হলো। এটা বইটার মধ্যে কি কি আছে মূলত, যদি একটু ছোট্ট করে, অত বইয়ের বিস্তারিত তো বলা সম্ভব না, জাস্ট সংক্ষেপে কি কি মেসেজ বইটা থেকে আমরা পেতে পারি, সাধারণ পাঠকরা পেতে পারে? চারু মজুমদারের রাজনৈতিক জীবন নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি লেখালেখি হয়নি। সেটা নিয়েই আমি লিখতে চেষ্টা করেছি, সেটাই আমার প্রেরণা। তার মধ্যে উল্লেখযোগ্য কি কি দিক আছে এই মানে বিশেষভাবে স্পেসিফিকলি যদি বলা যায় দু একটা নমুনা এক্সাম্পল হিসাবে? ছোটবেলায় আমাদের অবস্থা ভালো ছিল না, সেই সময় আমি খেলতাম তো প্রচন্ড, খেলাধুলা করতে ভালোবাসতাম। সেই সময় আমরা চটি খেলে আসতাম, খেলে দিলে মাঠের মধ্যে চটি রেখে পায়ে চলে আসতাম, গিয়ে তারপরে আর পাওয়া যেত না। এইভাবে করে বেশ কয়েকটা চটি হারানোর পর মা খুব রাগারাগি করলে, এত বারবার চটি কিনতে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমার বাবা বললো যে ঠিক আছে, তুমি যদি আর একটা চটি হারাও তাহলে তোমাকে আমি, তোমার মুন্ডু একদিকে থাকবে, ধর একদিকে থাকবে। আমি ভাবলাম, আমরা তো তখন অনেক বোকা ছিলাম, এখনকার প্রজন্মের মতো অতটা বুদ্ধি ছিল না। সেই সময় বাবা বললো যে, আমি তখন পিছনের দরজা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাড়ার একটা গাছে গিয়ে বসলাম। আমাদের বাবার নিয়ম ছিল 12টা থেকে 3টে পড়তে বাড়ি থেকে যাবে না কোথাও। আর আমি খেয়ে 1:30-2টোর মধ্যেই বেরিয়ে গেছি পিছনের দরজা দিয়ে, গিয়ে বাড়ি খোঁজ করছি, কোথায় পাচ্ছি না। তারপর 3টের সময় আমার দিদি গিয়ে, চাপা গাছে বসেছিলাম আমি, আমার দিদি গিয়ে বললো বাবা ডাকছে। আমি বুঝলাম যে শিরে সংক্রান্তি, এখন তো বাবার চর খেতে হবে। গেলাম, বাবা মারতে খুব বেশি না, 4-5টা চর দিয়ে বললেন যাও মুখ ধুয়ে এসো। আসলাম, তা বলুন তুমি কেন বেরিয়েছিলে? আমি বেরিয়েছিলাম, দেখছিলাম তুমি যে পড়লে তো মুন্ডের দিকে থাকে। উনি তো মানে সবসময় এদিক ওদিক চলে যেতেন, বিপ্লবের আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, কৃষক বিদ্রোহের যে মানে সূত্রপাত যিনি ঘটিয়েছিলেন। এই যে শৈশবে বাবা কাছে তো সবসময় পেতেন না, একদম ছোটবেলায় কাছে পেতাম। তখন বাবাই আমাদের স্কুলের সময় জুতো পরে দিত, অনেক সময় চুল কাটতে সাহায্য করতো। মা তো সংসারের কাজ করতে হতো মাকে, আর বাইরেও কাজ করতে হতো। এগুলো বইতে সবই আছে। মোটামুটি ক বছর অব্দি বাবাকে মোটামুটি কাছে পেতে? আমি ক্লাস 8-এ আমি যখন পড়ি তখন বাবা আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তারপর তো ক্লাস 10-এ মারা গেলেন। উনি আপনাকে কি বলে ডাকতেন? আমাকে মিটি বলে ডাকতেন। হ্যাঁ, মিটি, বেটি, মিটি, 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 মিটি। আর বাকি ভাই যারা, বাকি যে অন্য যারা? আমার দিদি একটা অভিযোগ ছিল যে তোর এতগুলো নাম, তোকে এক একজন এক এক রকম নামে ডাকে, আমাকে তো সবাই অনিতা বলি ডাকে। আমাকে মা ডাকতো মিতুল, সমস্যায় ডাকতো মিতাই, এক একজন এক এক রকম ডাকতো। দিদির একটু অভিযোগ ছিল। আপনার কোন কাজে উনি সব থেকে বেশি খুশি হতেন? আমার গানে। আপনার গানে? উনি আপনার কাছে গান শুনতে চাইতেন? উনি গান শুনতে চাইতেন। এখন উনি আন্ডারগ্রাউন্ডে গেছেন, এক ডাক্তারের বাড়িতে আমরা গিয়ে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন আমি খুব গান গাইতাম। বাবা বললেন যে তুমি তো অনেক গান গেয়ে বেড়াচ্ছ, আমাকে একটা গান শোনাতো। তখন আমি এই গানটা গেয়েছিলাম, গানটা মানে সংস্কৃতি সাহিত্যের প্রতি ওনার একটা আলাদা অনুরাগ ছিল, উৎসাহ দিতেন। আমি যে লিখতে পারি এটা আমি জানতে পারি, এটাই আমার আক্ষেপ। বাবা আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা ছিল। বাবা বলতো যে আমার ছোট মেয়ে দুর্বল, ওর প্রতি আমার মানে যথেষ্ট কনসার্ন। কিন্তু বাবা জেনে যেতে পারলেন না যে আমার লেখনীতে আমি এত প্রতিষ্ঠা পাবো, সেটাই আমাকে কষ্ট দেয়নি। বাবা যদি বেঁচে থাকতেন এত কিছু। দিদি, আপনি বইটাতে লিখেছেন যে উনি রান্নাও করতে ভালো পারেন। কোন রান্না আপনার সব থেকে বেশি প্রিয় ছিল? বাবার হাতে মাংস। মাংস? আমার
ভালো মাইমা, মানে আমার ছোট মাইমা, অনেকে রান্না শিখিয়েছিল আমার বাবা। আজকে বহুদিন বহু প্রতীক্ষিত আপনার এই বই প্রকাশ 95 থেকে আপনি এটার বহু মানুষের সঙ্গে কথা বলেছেন, আজকে আপনার অনুভূতি কি? অনুভূতি ভাষায় প্রকাশ করার না। এবং আপনি বলেছেন যে ব্যক্তিগত চারু মজুমদার সম্পর্কে পাঠকেরা থাকবেন, পাঠকেরা সবাই জানতে পারবে। সবাই জানি, বইটা পড়বেন, পড়লেই বুঝতে পারবেন। এখানে কতগুলো ছোট গল্প কতগুলো রয়েছে? বইটিতে ছোট গল্প কতগুলো? ছোটগুলো করতে পারবেন না, পাবেন, লেখা আছে। যারা নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে কি বলবেন? বলবো তারাও আরো ভালো লিখে, আরো প্রতিষ্ঠিত হন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ অমিতা, একটু আপনার একটু অনুভূতি, এই বইটা প্রকাশ পেলো, আপনি যদি। আসলে এটা তোর প্রথম বই নয়, এর আগে ছড়ার বই বার করেছে, দুটো ছড়ার বই বেরিয়েছে, একটা ছোট গল্প সেটা হয়েছিল, কিন্তু সেগুলো খুব কম লোকে জানে এই কারণে যে ছড়ার বই দুটো কলকাতা থেকে বেরিয়েছে, কিন্তু ছোট গল্পের বইটা আমরা শিলিগুড়ি থেকে পারিবারিক ভাবে বার করেছিলাম, তার ফলে ওটার সার্কুলেশন খুব বড় নয়, আর যতটুকু ছিল সেটা মোটামুটি বন্ধু বান্ধব বা যারা আমাদের বাড়িতে এসেছেন সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল, এবং কোনো অনুষ্ঠান বা সেইভাবে কোনো প্রচার আমরা করিনি। এটা তো আমি বলেছি প্রথমেই যে এই বইটি প্রকাশ করার সেই রকম ভাবে কোনো উদ্যোগ ছিল না, এটা লিখতে লিখতে হয়েছে, এবং ওর একটা পুরনো লেখা ছিল পরিবারকে নিয়ে, বাবাকে নিয়ে, মাকে নিয়ে, তার একটু পরিবর্ধিত অংশ আমরা এইভাবে সংকলিত হয়েছে। এবং এটা একটা ঘটনা যে চন্ডাল বুকস এখানে আসার পরে কিশোর আমাকে বারবার আমাকেই লিখতে বলেছিলেন যে পারিবারিক ইতিহাস লেখা, বাবা সম্পর্কে লেখা। তো আমি বলেছি যে না, সেটা আমি লিখতে চাই না, আমাদের ভাই বোনেদের মধ্যে ওই লিখেছে, আর দিদি একটা আমার মাকে নিয়ে, যদি এখানে আলোচনা হলো যে আমার মা একজন রাজনৈতিক ব্যক্তির স্ত্রী ছিলেন, আসলে সেটা ঠিক নয়, সত্য নয়, কারণ আমার মা রাজনৈতিক কর্মী ছিলেন, আমার মা দুবার জেল খেটেছেন বিবাহ পূর্ব সময়তে, তারপরে তিনি এখানে বিয়ের পরেও চা বাগানের ইউনিয়ন করেছেন, পার্টি করেছেন, এমনকি দার্জিলিং জেলা অবিভক্ত কমিউনিস্ট পার্টির উনি জেলা সম্পাদিকা ছিলেন একটা সময় 63 সালে। তো সুতরাং তারও একটা রাজনৈতিক জীবন ছিল, সেই জীবনটা তিনি পরবর্তীকালে সেটাকে পার্সু করতে পারেননি, কারণ সন্তানেরা ছিল, এবং আমাদের ছোটবেলাটা ছিল অত্যন্ত দারিদ্র ক্লিষ্ট, কারণ আমাদের পরিবারের কোনো উপার্জন ছিল না। আমার মা সামান্য ওই বীমা কোম্পানির এজেন্ট ছিলেন, সুতরাং বাড়ি বাড়িতে গিয়ে ইন্স্যুরেন্সের পলিসি করা, সেটাই ছিল তার কাজ, এবং উনি ওভাবেই আমাদের পড়াশুনো করাতে পেরেছেন বা আমরা বড় হয়েছি। তো সেদিক থেকে লেখার যেটা আছে, সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে, সেটা সকলেই বলেছেন, আমিও বলেছি শুরুতে, যে ওর লেখার যে স্টাইলটা সেটা ওর নিজের মতন, খুবই সহজ ভাবে, খুব ছোট ছোট সেন্টেন্সের মধ্যে দিয়ে, খুব পাণ্ডিত্যের বিষয়ও নেই, এবং যা মনে আসছে সেই কথাটাকে খুব সহজ ভাবে এবং অনর্গল লিখে যাওয়া, এই যে একটা অদ্ভুত ক্ষমতা ওর আছে, সেইটা কিন্তু একটু অনন্য। এই কারণে যে আমরা ধরুন অধ্যাপনা বা শিক্ষকতার জন্য প্রচুর পড়তে তো হয়, বাংলা সাহিত্য সম্পর্কে অত্যন্ত বেশি রকম শ্রদ্ধা থাকার কারণ ইংরেজি চাইতে তো বাংলাই বেশি পড়ি, এবং বাংলা সাহিত্য এত সমৃদ্ধ কিন্তু ভাবাই যায় না। সুতরাং সেদিক থেকেও আমরা যা পড়ি সেখানে অনেক লেখক আছেন যারা খুব এরম ভাবে অনর্গল লিখে যেতে পারেন, কিন্তু এখানে একমাত্র একটা ছোট ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে সমাজকে যেভাবে দেখছি, এবং সেই দেখাটার মধ্যে একটা পর্যবেক্ষণ আছে, যেটা একটা গভীরতা আছে, সেটা খুব সহজভাবে তুলে ধরাটা খুব সহজ কাজ নয়। এটা আমার দিদি, তার আমার মনে হয় সবচেয়ে বড় ইউএসপি ওর লেখা যেটা আছে, যারা পড়বেন তারা হয়তো কিছুটা বুঝতে পারবেন। প্রথম দিকে আমরা ভাবতাম যে এটা তো খুব সামান্য লেখা, এটাতে এত বেশি কিছু
মানুষ হয়তো পড়ে খুব একটা কিছু ভাববেন না, কারণ এর মধ্যে পাণ্ডিত্যের বিষয়টা একেবারেই নেই। যে অর্থে কোনো কিছু দেখানো, উচ্চকিত ভাবে বলা ওটা নেই এখানে। আমরা ওই বইটির পেছনে যে কথাগুলো আছে আমার মনে হয় সেটা সত্যি, যে চারু মজুমদার তিনি কেউ স্বীকার করুক না করুক তিনি কিংবদন্তি। তাকে নিয়ে প্রতি বছর প্রচুর বই লেখা হয়, তাকে হেয় করেও লেখা হয়, তাকে প্রচুর প্রশংসা করেও লেখা হয়। কেউ তাকে দেবতা বানান, কেউ তাকে দানব বানান, যা থাকে একজন রাজনৈতিক নেতা সম্পর্কে। সেদিক থেকে সেটার একটা ভয় থাকে যখন আমরা কিছু লিখতে যাব, যে যে ভয়টা হচ্ছে যে আমরা কিভাবে লিখবো। আমরা অনেকটা দূর থেকে সেইভাবে খুবই নিষ্ক্রিয় ভাবে ব্যাপারটাকে দেখতে পারবো কতটুকু সন্তান হিসেবে। আমাদেরও তো একটা হিরো ওয়ারশিপ, সেই হিরো ওয়ারশিপটা আমাদের সমস্ত চেতনাকে আবিল করে দেবে, এবং তার ফলে যা লিখবো সেটা একটা হেজিওগ্রাফ বলে ইংরেজিতে, অর্থাৎ শুধুমাত্র ভালো ভালো দিকগুলো সম্পর্কে আমরা লিখে যাব, এটাকে আরো বাড়িয়ে লিখবো, তার মধ্যে রাজনীতিকে নিয়ে আর একটু কিছু লিখতে চাইবো। এই যে তাড়নাগুলো, সেই তাড়না কিন্তু ওর মধ্যে একেবারেই ছিল না, এবং সেটাই আমার মনে হয় সবচাইতে বড় গুণ, যে নিষ্পৃহ থাকেনি, খুবই আবেগ নিয়ে লেখা, খুবই সেই অর্থে একটা হিরো ওয়ারশিপ তো আছে, কিন্তু সেটা একটা আটকৌড়ে জায়গা থেকে লেখা, এবং সেটা আমার মনে হয় খুবই ভালো লাগবে পড়তে, অন্তত পাঠকদের ভালো লাগবে। বইটি পড়তে বেশি সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না, তরতর করে পড়া যায়, ওর লেখার ভঙ্গিটাই এমন। এবং সেখানে কিছু কথা আছে যে কথাগুলো হয়তো মানুষ জানেন না, চারু মজুমদার সম্পর্কে আছে, আমার মার সম্পর্কে আছে, পরিবারের কিছু ছোট ছোট ঘটনাগুলো আছে, এবং ওর ছোট যে গল্পগুলো একেবারে অনুগল্প, সেগুলোর মধ্যে কিন্তু একটা সমাজ চেতনা আছে, একটা দেখার চোখ আছে। সেইটা আমার মনে হয় মানুষে জানতে যতটা পারবেন এই বইটা পড়ে, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া হবে। অসুস্থতা অপেক্ষা করে তো এটা, হ্যাঁ, ও তো পার্কিনসন্স আছে, যার ফলে হাঁটা চলাটা এখন অনেকটাই, একসময় তো খুবই দুরন্ত ছিল, যেটা ও নিজের সম্পর্কে লিখেছে। খেলাধুলো করতো, খুবই ভালো গান গাইতে পারতো, বা এখনো গান গাইতে পারে, গুনগুনিয়ে প্রতিদিনই গান গায়। একটা সময়তে ক্লাসিক্যাল গানও শিখেছে, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের পাঠও নিয়েছে, রবীন্দ্রসঙ্গীত শিখেছে, কিন্তু ওর যেটা, এবং আধুনিক যে বাংলা গান, অর্থাৎ সেই যেটাকে গোল্ডেন এজ বলা হয় বাংলার আধুনিক গান, সেইগুলোকে খুবই ভালো গাইতো। আমার বাবাও সেই জন্য গান বারবার শুনতে চাইতেন, এমনকি যখন তিনি আত্মগোপন পর্বেও আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করতে গেছি, তখনও ওর কাছে ওই গান, এবং সেগুলো আমার বাবার একটা গুণ ছিল যে সবসময়তে আপডেটেড থাকতেন। সুতরাং এক্ষুনি যে নতুন গানটা এলো, তখন তো পুজো সংখ্যার গানগুলো আমাদের খুব আগ্রহ থাকতো, যে পুজোর সংখ্যাতে HMV কি বার করবে, সেই গানগুলো আমার বাবাও খবর রাখতেন। সুতরাং এখন সবচেয়ে বেশি কি চলছে কোন বাংলা গানটা, হ্যাঁ, সেটা তখনকার দিনে খুবই আধুনিক, তো সেইটার সম্পর্কে বাবা জানতেন, ওই গানগুলোই ওকে বলতেন যে তুমি গাও, শুনেছি তুমি ভালো গাও, কারণ তখন তো যোগাযোগ থাকতো না সর্বত্র। বইটিতে রয়েছে মেয়ের চোখে বাবা, মানে বইটি আপনি পড়ছেন, যদি ছেলের চোখে বাবা যদি আপনার কাছে শুনতে চাই তাহলে কি বলবেন? না, আমার শুনতে শুনতে আজকে মনে হচ্ছিল সুভাষ মুখোপাধ্যায় এবং মহাশ্বেতা দেবী, এই দুজন কিন্তু আমাদের পারিবারিক বন্ধুর মতন ছিলেন। ওরা যখনই শিলিগুড়িতে আসতেন বা উত্তরবঙ্গে আসতেন, তখনই আমার বাবা তো তখন নেই, মূলত 72-এর পরেই মার সঙ্গে দেখা করতেন, মার সঙ্গে দীর্ঘ সময় ধরে তারা কথা বলতেন। তার একটা কারণ হচ্ছে যে সুভাষ মুখোপাধ্যায়, চারু মজুমদার, জ্যোতি বসু, এরা কমিউনিস্ট পার্টি যখন নিষিদ্ধ হয় দ্বিতীয়বারের জন্য 1950 সালে, তখন এদের গ্রেপ্তার করা হয়। এরা সব আলিপুর সেন্ট্রাল জেলে ছিলেন, এবং তারপরে সরকার, নেহেরু সরকার, এদের আরো বেশি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এদের সবাইকে উড়োজাহাজে চড়িয়ে কলকাতা থেকে উত্তরবঙ্গের একেবারে প্রত্যন্ত প্রান্তে বক্সাতে যে প্রাচীন দুর্গটা ছিল
সেই দুর্গটাই তখন জেলখানা হয়ে গিয়েছিল। সেইখানে সুভাষ মুখোপাধ্যায়, জ্যোতি বসু, চারু মজুমদার, ত্রৈলোক্য চক্রবর্তী, যিনি প্রায় 32 বছর জেলে ছিলেন বিভিন্ন সময়, এরা সবাই একসঙ্গে ছিলেন। তার একটা চমৎকার বর্ণনা সুভাষ মুখোপাধ্যায়ের লেখার মধ্যে আছে, এবং সেখানে ছোট ছোট স্কেচে উনি লিখেছেন, সেখানে চারু মজুমদার সম্পর্কেও লেখা আছে। তো সুভাষ মুখোপাধ্যায় সেই জন্য পুরনো বন্ধুর টানে, যখন সেই বন্ধুকে খুন করা হয়েছে তিনি নেই, কিন্তু যতদিন তিনি চলতে ফিরতে পারতেন ততদিন আমাদের বাড়িতে আসতেন। সে সূত্র ধরে ও যেহেতু ছোটখাটো লেখালেখি করতো তখন থেকেই, তার ফলে ছোট হলেও ওর সঙ্গে একটা আলাদা যোগসূত্র তৈরি হয়েছিল। মহাশ্বেতা দেবীর সঙ্গেও একটা যোগসূত্র তৈরি হয়েছিল। সেই চিঠিগুলো আমরা সংরক্ষণ করতে পারিনি, কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের চিঠিগুলো, ওকে লেখা চিঠি, সেটাই বইতে ছাপা হয়েছে কিছুটা। সুতরাং সেইটা একটা পারিবারিক ইতিহাস আছে আমাদের, যে এদের সংস্পর্শে এসেছি। মহাশ্বেতা দেবী তো নকশালবাড়ি আন্দোলন বহু উপন্যাস লিখেছেন তার ছায়াতে, এবং পরবর্তীকালে নবারুণদা সঙ্গে আমাদের খুবই গভীর বন্ধুত্ব ছিল, এবং তিনি আমাদের, যেহেতু রাজনৈতিক ভাবে তার একটা যোগসূত্র ছিল, সেই কারণে এদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি ছিল। তো সেই যার জন্য এই লেখাগুলো কিন্তু মানে চিঠির মধ্যে যে বিষয়বস্তু সে রাজনৈতিক একেবারেই নয়, একেবারেই সামান্য যেরকম চিঠি পারিবারিক মানুষকে লেখে, তেমনি করে সুভাষ মুখোপাধ্যায় লিখছেন যে আমি কানে কিচ্ছু শুনতে পাই না, এবং তোমাকে লিখতে আমার কষ্ট হচ্ছে, কারণ তবুও তোমাকে লিখছি। এরকম ভাবে খুবই একেবারে আন্তরিক ভাবে নিজের মেয়েকে যেরকম ভাবে লেখেন সুভাষ মুখোপাধ্যায়, তেমন চিঠিগুলো সংরক্ষণ করেছে। 4টে চিঠির মধ্যে আছে। হঠাৎ করে একদিন সকালে তৃপ্তি সান্ত্রা লেখিকা, তিনি আমার বাড়িতে চলে এলেন। কিন্তু যেই আসুক, আমাদের ওই গাম্ভীর্যর বাইরে যে মানুষটাকে ওরা সহজভাবে পেয়ে যায় সেটা হচ্ছে মধুমিতাকে। মানে যে খুব সহজভাবে এগিয়ে যায়, খোলামেলা ভাবে কথা বলে, সঙ্গে সঙ্গে বাইরের মানুষটা বুঝতে পারে যে এর মধ্যে একটা আন্তরিকতা আছে। এটা কোনো সেই চারু মজুমদারের ছেলে মেয়ে পরিবার, তাদের একটা আড়াল, অনেক কথা আমরা বলতে পারি না, সেসব আড়াল কিন্তু কখনো রাখে না। এইটা হচ্ছে ওর সবচেয়ে বড় গুণ, এবং লেখাটার মধ্যেও কিন্তু এই কথাগুলোই আমার মনে হয় খুব বড় ভাবে আসে। সুতরাং এইটা বিরাট করে কিছু প্রচারেরও ছিল না। আমরা আমাদের কাছের যে মানুষরা তাদেরকেই আমরা দেখেছিলাম, সবাই এসেছেন আজকে। এটা খুব খুব ভালো লাগছে যে সবাই এসেছেন। সর্দি বলি আমি ফোনে। তো সর্দির এই অনুষ্ঠানটা, ছোট্ট অনুষ্ঠানটা আমি একটা রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করবো ভেবেছিলাম, তো কথা বলে ফেলেছি, তো আর বলিনি সেটা। তো বলছি আজকে। প্রণাম। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজনে, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেল আরতির সন্ধ্যা দ্বীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ ও শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ মোর প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। দিদির নামটা একটু আরেকবার বলবেন? আমার নাম শ্যামলী বসু। তুমি কাঁদছো কেন? তুমি তো ভালো আছো। আমরা তোমার অনুষ্ঠানে এত সুন্দর করে সবাই মিলে, সবার কত শুভেচ্ছা তোমার এই প্রকাশিত